গুড ইভিনিং সকলকে। আসলে কিছু বিষয় নিয়ে বলার জন্যই লাইভে আসা। প্রথমত আহ, আমরা সত্যি কথা বলতে মানে সকলেই যারা যোগ্য চাকরিহারা রয়েছি, সকলেই আমরা ভীষণভাবে বিপর্যস্ত। একের পর এক দিনের পর দিন লড়াই, তারপরে আইনি পদক্ষেপ, তারপরে গিয়ে মানে সব দিক থেকে আমাদেরকে যেন একদম চেপেই রাখা হলো। আমাদেরকে সব দিক থেকে যেন একদম শূন্য হাতেই ফেরানো হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যদিও আমি পার্সোনালি খুব এখনো অবধি মানে আমি হোপফুল যে রিভিউতে নিশ্চয়ই ভালো কিছু হবে। যদিও চান্স খুব কম থাকে রিভিউতে পরিসংখ্যানের দিক দিয়ে, তবু আমি পার্সোনালি আমার নিজের মনে হয় যে আমার মনকে আমি বোঝাই এবং আমার মনও তাই বলে যে নিশ্চয়ই কিছু হবে। আমি খুব সেই দিক থেকে পজিটিভ, কিন্তু তবুও পজিটিভ থাকলেও একটা সময় দিনের কিছুটা সময় আমারও খুব মানে ডিপ্রেসড হয়ে যায় মাঝে মধ্যে, যে কি ফেট বা ফিউচার কি জানি না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখছি যে সুবল স্যার তিনি মানসিক এই চাপ সহ্য করতে না পেরে চলে গেলেন। বিগত দিনে প্রশান্ত বাবু আরো অনেকেই ছিলেন, তারা এক এক করে এই চাপ সহ্য করতে না পেরে পরলোক গমন করেছে। শিক্ষাকর্মীরাও প্রচুর রয়েছেন যারা বিগত 4 মাস ধরে কোনো স্যালারি পাচ্ছে না, তাদের অবস্থাও খুব শোচনীয়, মানে ভীষণভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে জীবন জীবিকা দিক থেকে অসহায়। কখন কি কার জীবনে ঘটে যাচ্ছে কেউ জানতেও পারছে না হঠাৎ করে। এই যে মেন্টাল প্রেশার, এই মেন্টাল প্রেশারটা তো মাপার কোনো যন্ত্র নেই, কিন্তু আমি যেমন বুঝতে পারছি সেরকম ভাবে প্রতিটা যোগ্য যারা রয়েছে চাকরিয়ারা নিশ্চয়ই তারাও সেটা অনুভব করছে, যে কি ধরনের বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা মানে আতঙ্ক তৈরি হচ্ছে, রাতের দিকটা হয়তো মনে হচ্ছে যে ঠিক আছে, নিশ্চয়ই ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আবার পুরো দিন কাটানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর যেখানে এত বড় একটা বিচার ব্যবস্থা দেশের, সেই বিচার ব্যবস্থার দায়িত্বটা কি? বিচার ব্যবস্থার দায়িত্বটা চুরি হয় বলেই পুলিশ থাকে, চুরি হয় বলেই বিচার ব্যবস্থা আছে। তাহলে চুরি প্রচুর পরিমাণে হয়েছে, সেই চোরগুলোকে ধরে ধরে ফাঁসির সাজা দেবে তো বিচার ব্যবস্থা। কিন্তু এই বিচার ব্যবস্থার উপরেও আমরা দেখতে পাচ্ছি একটা যেন শিকল পরিধান করে রয়েছে বিচার ব্যবস্থা, যেখানে তাদের হাত পা বন্ধ, তারা কোনো কাজই করছে না। সঠিক বিচারটা তো একেবারে দেওয়াই হলো না, উল্টে ডিলে। এদিকে বিচারপতিরা বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দেন, এটা করতে হবে, ওটা করতে হবে, আমাদের এটা দেখতে হবে, কিন্তু যে জায়গায় দরকার সেই জায়গায় গিয়ে তারা সেই বক্তব্যের কোনো কাজ করেন না, সেই বক্তব্যটা ভুলে যান। তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রিভিউ সামনে, পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, পরীক্ষার অ্যাডমিট পর্যন্ত দিয়ে দিয়েছে, একটা রিভিউ এর রেজাল্ট এখন অবধি ভার্ডিক্ট ঘোষণা করা হচ্ছে না। হ্যাঁ, বিগত দিনেও দেখেছি অনেক রিভিউ 2 বছর 3 বছর পরে হয়েছে। অনেক রিভিউ আমরা দেখেছি যে মানে রিভিউ এর কোনো নিয়ম নেই, যদিও যে এই টাইম লিমিটের মধ্যে ডিসিশন দিতে হয় বা কিছু নেই ঠিকই, কিন্তু এটা তো দেশেরই বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা তো চোরেদের জন্য, চোরেদের ন্যায্য দাবির অধিকারের জন্য নয়। বিচার ব্যবস্থা তো যারা চুরির দায়ে যাদের মানে জীবন জীবিকা নষ্ট হয়ে যায় তাদের জন্য। তাহলে সেই বিচার ব্যবস্থা সঠিক বিচার যেমন দিচ্ছে না, যে বিচার দরকার সেটাও একের পর এক মানে ডিলে হয়ে যাচ্ছে। আজকে আমাদের যোগ্য চাকরিহারারা চাকরি হারানোর পরে বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আইনি লড়াই লড়েছে। সেই সমস্ত সবার সঙ্গে কথা হচ্ছে, সবাইকে ফোন করে করে আমরা জিজ্ঞাসা করছি প্রতিদিনই, তারাও ফোন করে, আমরাও করি, যে কোনো খবর পেলে, কোনো খবর পেলে তোমাদের তরফ থেকে কিছু বলছে কি? কোনো পক্ষ, কোনো কেউ কিচ্ছু বলতে পারছে না। জাজ নাকি এখনো কিছু ভাবেনি, এখন অব্দি কোনো ডিসিশন মেকিং হয়নি। তাহলে আজকে এতদিন অতিক্রম করার পর
সামনে পরীক্ষার যন্ত্রণায় আমরা তীব্র কাতরাচ্ছি, চাকরি চলে যাওয়ার ভয়ে অনেকে প্রাণ হারাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা বিচার ব্যবস্থা এত বড় ঢিলেমি এবং এই যে দেরি করা, এটা কি কাঙ্ক্ষিত কখনো? আমরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, আমরা সরকারের বিরুদ্ধে তো বলবোই, কারণ আজকে বিচার ব্যবস্থার কাছে মুখাপেক্ষী হয়েছি সরকারের জন্য। কারণ এই রাজ্য সরকার তো বিশাল বড় সাধু। এই রাজ্য সরকার যখন কোনো আন্দোলন হয় সেটাকে গলা টিপে হত্যা করে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে, তাদেরকে পায়ের তলায় পিষে মারে। এই রাজ্য সরকার আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে, হুমকি দেয়। এই রাজ্য সরকার কোথায় যারা মেধাবী তাদের চাকরি দিতে পারে না, চোরেদের বিভিন্নভাবে চাকরি দেয়, চাকরি চলে যাওয়ার পরে চোরেদের জন্য অন্যান্য ডিপার্টমেন্টে ব্যবস্থা হয়, আর যোগ্যরা মারা যাবে দিনের পর দিন, আর এই চাকরি চোরেদের কোনো যায় আসছে না। আজকে বিধাননগর পুলিশ কমিশনারেট আমরা দেখলাম একটা প্রেস কনফারেন্স করলো, প্রেস কনফারেন্স করে বলল যে আগামীকাল সুমন বিশ্বাস যে এসএসসি অভিযানটা ডেকেছে, সেই এসএসসি অভিযান নাকি কিছু চক্রান্ত বা পরিকল্পনা করা হচ্ছে হিংসাত্মক ঘটনা ঘটানো। আমরা অডিও ক্লিপিংটাও শুনলাম। প্রথমত ওখানে বারবার নাম নেওয়া হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। একটা পুলিশ প্রশাসনের কাছে এটুকু তো খবর থাকা উচিত যে কারা আন্দোলনটা ডেকেছে, কারা পারমিশন চেয়েছে, পারমিশন লেটারে নিশ্চয়ই নাম থাকবে, কারা চাইলো। প্রথমত কালকে এই মঞ্চের তরফ থেকে আন্দোলন ডাকা হয়নি। আর যে কোনো চাকরিহারাদের যোগ্য চাকরি ফেরানোর দাবিতে কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন হলে সেটা সমর্থনযোগ্য। যে কোনো আন্দোলন, যে কেউ যোগ্য চাকরিহারারা যে কোনো আন্দোলন ডাকলে সেটা সমর্থনযোগ্য অবশ্যই, কারণ সবাই যোগ্য। এখানে যারা আন্দোলন ডাকছে, তারা যারা আন্দোলন ডেকেছে তারাও যোগ্য চাকরিহারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন হবে ন্যায্য দাবির সপক্ষে, সেই আন্দোলন সমর্থনযোগ্য। অবশ্যই অডিও ক্লিপিংসে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সমর্থন করি না, কারণ সেই হিংসাত্মক ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের মেন্টালি আমরা এখন ডেড, আমরা মানসিকভাবে মরে গেছি। আমরা দিনের পর দিন মুখাপেক্ষী হয়ে ছিলাম সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, সরকারের কাছে বারবার গিয়ে বলেছি এটা দিন ওটা দিন, এটা করুন ওটা করুন, চাকরিগুলো যে কোনো মূল্যে ফিরিয়ে আনুন। তারপরে গিয়েও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে 7 বছর পরে গিয়ে নতুন করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, যোগ্যতার মাপকাঠি কি এটাই যে আজকে আমার বাবাও স্কুল টিচার ছিলেন, আমার বাবাও একজন স্কুল টিচার ছিলেন এবং যথেষ্ট সম্মানীয় স্কুল টিচার ছিলেন, যারা ওই স্কুলে এখনো আশেপাশে আছে তারা বলেন যে ওরকম টিচার এখনকার দিনে আর পাওয়া যায় না। আমার বাবাকে গিয়ে যদি এখন বলি যে এসএসসির পরীক্ষাটা তোমাকে আবার দিতে হবে নাহলে পেনশন চালু থাকবে না, সেটা কি সম্ভব? বা পেনশন হোল্ডারদের জন্য আবার একটা আলাদা করে পরীক্ষা নেওয়া হবে যাদের পেনশন থাকবে কি থাকবে না বিচার করার জন্য, যাচাই করার জন্য, সেগুলো কখনো হয়? আজকে চাকরি চলে গেল, আর সেটা করা গেলে কখন করা যেত যে না আমি দোষী, আমাকে সাজা দেওয়া হচ্ছে, আমি তাহলে সেই সাজা মাথা পেতে নিতে বাধ্য থাকবো। কিন্তু যেখানে আমার কোনো দোষ নেই, আজকে এই চোর সরকার, তাদের চুরির জন্য আজকে এই অবস্থা, তাদের নেতা মন্ত্রীরা আজকে ওই 2 বছর 3 বছর জেল খেটে আবার বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াবে, তাদের ওই সম্পত্তি আবার ভোগ করবে, আর আমরা এই 7 বছর চাকরি শেষে পরীক্ষা দিয়ে পাবো না, তারপরে কিছুজন মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা যাবে, তাদের ফ্যামিলিগুলো অথই জলে পড়ে যাবে। আর সরকার কি করবে? সরকার বিভিন্ন জায়গায় খেলা দিবস, ফুটবলে কিক মারবে, যেভাবে আমাদের কিক মারছে প্রতিনিয়ত। এইভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা চলে না, একটা সিস্টেম এইভাবে চলে না, করাপ্টেড সিস্টেম। বিচার ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। একটা বিচারের জন্য মানুষকে 10 বছর 3 বছর 4 বছর ধরে ওয়েট করতে হচ্ছে। নিয়োগ তো নেই, বিচার ব্যবস্থাতেও নিয়োগ নেই, কোর্টেও নিয়োগ নেই, কি করে হবে? আমি একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি ঠিকই, কিন্তু দিনের শেষে এটা বুঝতে হবে
আমি বলতে চাইছি না, তবু বলছি যে ঘরের মধ্যে একা একা দরজা বন্ধ করে আমার চোখেও জল আসে, দিনে অন্তত 2-3 বার করে চোখে জল আসে, গুমড়ে গুমড়ে কাঁদি আমরাও, শুধু দেখাতে পারি না, মনের জোর রেখে সামনে লড়াইটা করে যেতে হয় বলে। কিন্তু এই পরিস্থিতি আমাদের সকলের, পারি না সহ্য করতে আর। কারণ আজকে এত লড়াই করছি, এত কিছু করছি, হুমকি মারধরের জায়গা, তারপরেও লোকের কটু কথা, সরকারের প্রেসার, বিচার ব্যবস্থার হয়রানি, পুলিশের অত্যাচার, সমস্ত কিছু সহ্য করে আজকে এই পরিস্থিতি। এখন আমাদের এমএ ফাইলটা করা হয়েছে, আগে বলা হয়েছিল অনেকদিন আগে থেকে এমএ ফাইল করার কথা। সেই সময় লয়াররা বিভিন্ন পক্ষের, আমরা দেখুন প্রথমত আমাদের লয়ার শুধু কি বলছে সেটা শুনে আমরা কাজ করি না, বিভিন্ন পক্ষের লয়ারের কি কি বক্তব্য দিচ্ছে, কারা কি বলছে, কিভাবে এগোতে বলছে, সবার কমন একটা মোটিভ কিনা বা সবাই একই ধরনের কথা বলছে কিনা, এগুলো শুনি আমরা, যে পদ্ধতিগত দিকগুলো একই কিনা। এমএ ফাইল করা হয়েছে, শীঘ্রই এটাকে মানে লিস্টিং করানোর চেষ্টা হচ্ছে। আগামী কাল বা আগামী পরশুর মধ্যে সম্ভবত এসএলপিটাও হার্ড কপি জমা দিয়ে ফাইল করা হবে, আর সেটাকেও খুব তাড়াতাড়ি হিয়ারিং এর প্রসেসে আনা হবে, যাতে করে হিয়ারিং করে একটা কোনো সদুত্তর পাওয়া যায়। এমএ ফাইলে 49 প্যারাটাকে ক্লিয়ারিফিকেশন করার জন্য বলা হয়েছে। তোমরা সবাই জানো যে 49 প্যারায় কি আছে, ওটা ক্লারিফিকেশনের জন্যই বারবার সবাই বলছিল, আমিও বলেছিলাম, মঞ্চও বলেছে, এবং সেই জন্যই এটা করা হয়েছে। আর এখন যেটা ব্যাপার, যে আমাদের মেন্টাল পরিস্থিতি ভালো না, প্রেসার সহ্য করা খুব কঠিন হয়ে যাচ্ছে। একে তো নিজের চাকরি, পরিবারের চাপ, অনেকেরই নিজস্ব ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আমার রয়েছে, সেই জায়গা থেকে চাপ, চাকরি চলে যাচ্ছে সেটা চাপ, তারপরে গিয়ে এই একটা প্রেসার। তো সেই জায়গা থেকে বলবো যে আর 2-3টে দিন আমরা ওয়েট করি। আমি পার্সোনালি কোনো খবর তো পাচ্ছি না যে রিভিউয়ে কি হবে না হবে, কিন্তু পার্সোনালি আমার মন এটুকু মাঝে মধ্যে বলছে, মানে ঘরের মধ্যে বসে বসে এটুকুই ভাবছি যে হয়তো রিভিউতে ভালো কিছুই হবে, কারণ এইভাবে শেষ হতে পারে না। আমি নিজে জানি আমি সঠিক, তাহলে আবার কেন পরীক্ষা? এই মনকে মানাতেই পারছি না। এদিকে পরীক্ষার আর মাত্র মনে হয় 20-21 দিন বাকি, এত বড় সিলেবাস, আর এখন পড়তে বসে এই সিলেবাস শেষ করে কি মুখের কথা? একে তো মেন্টাল প্রেসার, বলেছে স্কুলে কন্টিনিউ করতে, তারপরে বলছে পড়ো, ফ্রেশারদের সঙ্গে এক্সাম দাও। কি করে সম্ভব এটা? এই সিলেবাস যেগুলো আমরা বিগত 10 বছর ধরে পড়িনি, কারণ স্কুল সিলেবাস যেটা স্কুল শিক্ষায় আমরা পড়াই সেগুলোর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। আমি পার্সোনালি যখনই এই লাস্ট 1 সপ্তাহ ধরে 3 দিন কি 4 দিন 1-2 ঘন্টা করে পড়েছি, তাও 15 মিনিট করে 15 মিনিট পড়ছি, মন বসছে না, শুধু মনে হচ্ছে রিভিউতে কিছু একটা হবে, রিভিউতে কিছু একটা হবে, এই ভেবে ভেবেই তো দিন কভার হয়ে যাচ্ছে। এত লড়াই করে, এত আশা নিয়ে দিনের শেষে তো এটা ভাবতেই হচ্ছে, মন তো বলছে যে রিভিউতেই কিছু একটা হবে, রিভিউতেই কিছু একটা হবে, আর এদিকে রিভিউয়ের কোনো খবর নেই। একটা কিছু খবর তো আসবে, তাহলে তো মনকে বোঝানো যায়, কোনো খবর না আসলে কি করে বুঝবো? আর এই মানে আমাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটাকে কি পুজোর পরে নেওয়া যেত না? ফ্রেশার্সরা আজকে রিভিউয়ের রেজাল্টটা 1 মাসের মধ্যেও তো আসতে পারে, তাহলে পরীক্ষার ডেটটা পুজোর পরে দিক, আমাদের হয়তো দিতে হলো না, যারা ফ্রেশার্সরা আছে তারাও 1 মাস বেশি সুযোগ পেত। আমি চাই আমাদের যাতে পরীক্ষা না দিতে হয়।
কারণ এই সিলেবাস শেষ করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এখানে একজন গালাগালি দিয়েছে আমি দেখতে পাচ্ছি। আমি কয়েকটা কথা বলে রাখি। প্রথমত, যে গালাগালি দিয়েছেন আমি স্ক্রিনশটটা তুলে রাখছি, দাঁড়ান। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এত কিছু করে, এত ইয়ে করে তোমাদের এই গালাগালি শুনবো, আর যাতা করে সব টেন্টেড। যতগুলো দেখেছি হয় 10টা ফ্রেন্ড, 2টো ফ্রেন্ড, কি এক একটা ফেক ফেক আইডি নিয়ে চলে আসে, আর সেখানে গিয়ে তারপরে গিয়ে ভুলভাল বলে। আমি কথা দিচ্ছি বিকাশ রয়, তোমার নামে আমি কালকে থানায় এফআইআর করছি। বিকাশ রয়, তোমার নামে থানায় কালকে এফআইআর করছি। তোমার একদিন কি আমার একদিন। অনেক সহ্য করেছি, কাউকে ছেড়ে কথা বলবো না। তোমার একদিন কি আমার একদিন। কালকে তোমার নামে থানায় এফআইআর করছি এবং সেটা তোমাকে আমি দেখাবো। এইসব ভাষা তোমার মুখে আসে কোথা থেকে? অনেক কিছু বলি না সেই জন্য পার পেয়ে যাও, কারণ কটু কথা বলি না। অনেকেই অনেক কথা বলো, কিছু বলি না। যাই হোক, তোমার নামে আমি থানায় কালকে এফআইআর করবো, তারপর তোমাকে আমি এফআইআর কপি পাঠিয়ে দেবো। আর কিছু বলে লাভ নেই, বেশি কথায় কান দিয়ে লাভ নেই। প্রথম কথা, এমএ আর এসএলপিটা নজর দিই, রিভিউটা আগামীকাল দেখি। প্রতি সপ্তাহে শুরু হচ্ছে। একটা বিষয় ভেবে দেখো তো, মানে আমি জানি না আমার সঙ্গে তোমরাও সহমত থাকবে কিনা, যেদিন রিভিউ উঠলো যে দুপুর 1:30টায় উঠবে, আমরা জানতাম, মানে লাঞ্চ টাইমে 1টার পর, এইরকম মনে হয়েছিল যে এই মনে হয় এই এখন উঠলো, এই তো আর 10 মিনিট পর বলে দেবে কি হয়েছে। 10 মিনিট ওয়েট করলাম, কোর্টরুম খুলে বসলাম, অনলাইনে হলো না। সারা দিন বিকাল অব্দি ওয়েট করলাম, এই সন্ধ্যের সময় মনে হয় আপলোড হবে। সন্ধ্যে গেল, রাত কাটলো, আজকে মনে হয় দেবে না, আগামীকাল দেবে। একদিন ওয়েট করে দেবে, তাহলে মনে হয় ভালো কিছু আসছে। এইগুলো হয়েছে তো নিশ্চয়ই, আমার সাথে সেম এইগুলোই হয়েছে। আগামীকাল হচ্ছে, একটা দিন গেল, 2টো দিন গেল, 3টে দিন সময় নিচ্ছে, মানে নিশ্চয়ই ভালো পজিটিভ কিছু আছে। এবার এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এতদিন সময় নিল, তাহলে তো রিজেক্ট করবে না। আমি আমার মনের কথা বলছি, যে এতদিন সময় নিচ্ছে, তাহলে কি রিজেক্ট করবে? তাহলে নিশ্চয়ই রিজেক্ট করবে না। দেখা যাক এখন কি বলবো। আর ভরসা তো হারিয়ে গেছে বিচার ব্যবস্থার উপর থেকে। তবু শেষ আশাটুকু রাখি যে যদি কিছু ভালো কিছু করা যায়, আমরা নিশ্চয়ই মানে চাকরিতে যাতে ফিরতে পারি তার জন্য প্রে করছি। আর কি করব, প্রে করছি। আর সাথে আমরা আন্দোলনের কথা কিভাবে কি করা যায় না করা যায় সেটা দেখছি, এবং তারপরে গিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তবে একটাই জিনিস, সেটা হচ্ছে, দেখো, কথা বলা খুব সহজ, কিন্তু আমার ক্ষেত্রেই যেহেতু হচ্ছে, আমি তাই জোর দিয়ে বলতে পারছি না। যে অনেকবারই বলেছি, মানসিকভাবে ভেঙে পড়ো না, শক্ত থাকো, কিছু না কিছু তো হবে, ঠিক আছে? কিন্তু তবুও মানে আমি আমার দিকটাই বলছি, আমিও মানে নেতৃত্ব দিচ্ছি বলেই যে মানে মানুষের বাইরে তা তো নই। তো আমারও খুবই ডিপ্রেশনের মধ্যেই দিনগুলো কাটছে। অত্যন্ত মানসিক চাপের মধ্যে আমিও চলছি, কারণ চাকরি, পরিবার, অন্য অন্য বিভিন্ন চাপ আছে। সেগুলো সমস্ত দিক দিয়ে আমিও চাপে আছি, কিন্তু কাটিয়ে উঠছি। এখনো ধৈর্য ধরে বসে আছি যে দেখা যাক কিছু অন্তত ভালো হোক, তারপরে বাকি তো যা হবে সেটা হবে। আন্দোলন এটুকু বলবো যে যেই ডাকুক, যোগ্য চাকরিহারা যারা, তাদের ন্যায্য দাবির সপক্ষে গণতান্ত্রিক উপায়ে যে কোনো আন্দোলনে সমর্থন থাকবে আমার তরফ থেকে। এবং কোনো রকম হিংসা বা প্ররোচনামূলক বা ধ্বংসাত্মক কিছু এরকম, যেটা আজকে অডিও প্রকাশ করে বলা হয়েছে, সেরকমটা মোটেও সমর্থনযোগ্য নয়। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যে পুলিশ প্রশাসন তারা যেভাবে অত্যাচার করেছে,
আমাদেরকে যেভাবে মেরেছে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি অন্যান্য কিছু মানুষদের তরফ থেকে দেওয়া হয়েছে, কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলোর কাজ কি, মানে সেগুলোর বিরুদ্ধে কি আছে, সেগুলোর বিরুদ্ধে কেউ বলবে না। আমরা সেই আন্দোলন বিরোধী যে পদক্ষেপ বা আন্দোলনকে দমন করার যে প্রয়াস, সেটা ধিক্কার জানায়। সরকার আন্দোলনকে ভয় পায়, কারণ ন্যায্য দাবি যারাই চায় তাদের সরকার ভয় পায়, আর ন্যায্য অধিকার যারা চাইতে গেছে সরকারের কাছে তাদেরই কণ্ঠরোধ করা হয়েছে বারবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তীব্র ধিক্কার জানাই। আর একটা কথা বলি, আজকে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে যে কথাগুলো বলা হয়েছে অবশ্যই সেগুলো সমর্থনযোগ্য নয়, কিন্তু তবুও বলবো মানে মানসিক অবস্থাটা আমাদের যে জায়গায় পৌঁছে গেছে না, সেই জায়গা থেকে আমিও বলেছিলাম, আমিও ওপেন সোশ্যাল মিডিয়াতেই বলছি, আমিও এসএসসি অফিসের সামনে রাগে মিডিয়াতেই তো বলেছিলাম যে জ্বালিয়ে দেবো এসএসসি অফিস, বলেছিলাম তো, আমি আবার সোশ্যাল মিডিয়ায় বললাম, আমি বলেছিলাম যে জ্বালিয়ে দেবো এসএসসি অফিস, কারণ মনের ভেতরে আগুন জ্বলছে। এই কথাগুলো জ্বালা থেকে বেরোয়, তীব্র জ্বালা থেকে, দহন থেকে বেরোয়, সহ্য করতে পারি না তো। আরে নিজে মরে যাব, নিজে চাকরি পেয়েছি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, নিজের জীবনটা শেষ করে দেব? তীব্র প্রতিবাদ জানাবো না, কারোর ক্ষতি করব না, কিন্তু প্রতিবাদটা তো করব। আর এই চোর যারা রয়েছে, এই সরকারি চোর যারা, সেই সমস্ত নেতা মন্ত্রীগুলো যারা পকেট ভরেছে আর আমাদের চাকরিগুলো খেয়ে আজকে আমাদের মানে এই তলানিতে ঠেকাচ্ছে, জীবনগুলো কেড়ে নিচ্ছে, সেই সমস্ত বেহায়া লম্পট দুশ্চরিত্র নেতা মন্ত্রীরা, তাদের কোনো হেলদোল নেই। এরা হচ্ছে লম্পট দুশ্চরিত্র, একটা বেহায়া। এদের আর কি বলা যায়, ভাষার ঠিক থাকে না, মুখে ভাষা ঠিক থাকছে না। গালাগালি হয়তো দেব না, কিন্তু এগুলো মনের ভেতর থেকে ওই আগুনটা মুখের মাধ্যমে বাইরে আসছে। কোনো হিংসা ঘটাবো না, কিন্তু ভয়েসটা রেজ হবেই, ভয়েসকে দমন করা যাবে না, কণ্ঠরোধ করা যাবে না। আর যদি এই সরকার আমাদের চাকরি ফিরিয়ে না আনে, আমি বলছি, আমি যদি এই সরকার আমাকে চাকরি দিতে না পারে, আমাদেরকে চাকরি, যোগ্যদেরকে চাকরি দিতে না পারে, একজন যোগ্য যদি বাদ চলে যায়, তার দায় কিন্তু সরকারকে নিতে হবে, তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মরে গেছে তারা কি নিজের ইচ্ছে মারা গেছে নাকি? এই সরকারের দমন নীতি, এই সরকারের দুর্নীতি, বিচার ব্যবস্থার অবহেলা, এর জন্য মৃত্যু ঘটেছে, এটা হত্যা। সরকারকে এই পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে। যারা চাকরি হারা হবে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, না হলে অঘটন ঘটতে সময় লাগে না। জীবনই যদি না থাকে, চাকরি যদি না থাকে, তাহলে কিসের ভয়? রিভিউয়ের কোনো খবর নেই। এই অনেকে অনেক খবর দিচ্ছে, কেউ বলছে অ্যাকসেপ্ট হয়ে গেছে, ওপেন হিয়ারিং হবে, কেউ বলছে একটা অংশ হয়ে গেছে, এই অংশটা বাদ যাবে, কেউ বলছে ওই এত সংখ্যাকে বাদ দিয়ে বাকি সবাই ফিরবে। সবই উড়ো খবর, এসব খবরে কান দেবেন না, কোনো সত্যতা নেই, এসব খবরের কোনো সত্যতা নেই, এসব খবর ফালতু খবর, কোনো খবরই এখনো অবধি পাওয়া যায়নি। আপনারা কি বলবো, আর আমার নিজের বলারই কোনো বলাটা ঠিকই না, আমি কি বলবো, আমি নিজেই একই ইয়েতে ভুক্তভোগী। আমি কাকে সান্ত্বনা দেব? এটা স্বাভাবিক ব্যাপার, আমি কাকে সান্ত্বনা দিতে যাচ্ছি? আমি তো নিজেই সান্ত্বনা পাচ্ছি না। বড্ড বাজে অবস্থা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যে এমন পর্যায়ে মানসিক চাপ নেবেন না যে পর্যায়ে গেলে নিজের ক্ষতি হতে পারে, কারণ এই ক্ষতিটা কিন্তু অন্যরা আমাদের করেছে, আমরা নিজেদের ক্ষতি নিজেরা করিনি, নিজেরা করবো।
ঠিক আছে, যেভাবে পারো নিজেকে সামলাও, এটুকুই বলবো। কারণ আমিও নিজেকে সামলাচ্ছি, তারপরেও এত কিছু করতে হচ্ছে, এতে আরো অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু আমিও নিজেকে সামলাচ্ছি, তোমরাও নিজেদের সামলাও। সামলাতেই হবে, কিছু করার নেই। এটা সান্ত্বনা দেওয়ারও কোনো ব্যাপার না, কিছুই না, সবাই জানে, সবাই ভুক্তভোগী। নিজেরটা নিজে সামলাও সবাই, দেখা যাক কি করা যায়। আমি নিজে হোপফুল এখন অবধি যে রিভিউতে কিছু হবে, এটুকুই বলতে পারি। আমি হোপফুল যে রিভিউতে কিছু একটা হবে, না হলে তারপরে তো যা আছে সেগুলো এক এক করে নিতে হবে। আর আচ্ছা, এই যে ভুলভাল কমেন্টটা করেছে, এই যে গালাগালি দিয়ে, এর প্রোফাইলটা কেউ খুলে একটা স্ক্রিনশট নিয়ে বা লিংক নিয়ে আমাকে পাঠাও তো, এর ব্যবস্থা আমি করব। ঠিক আছে, চলো সবাই একটু একটা জিনিস মাথায় রাখো, যে কি ভবিষ্যৎ আমরা কেউই জানি না। দেখা যাক, দিন যত গড়াবে তত আরো পরিষ্কার হবে যে কি হতে চলেছে। তবে শেষ অবধি যেটাই হবে সেটাতেই আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এটাই একমাত্র বলতে পারি। যেটাই হবে সেখানেই ঐক্যবদ্ধভাবে থাকবো। আর আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিগত দিনে যখন অনশন আন্দোলন হয়েছিল, সেই অনশন আন্দোলনে আমরা দেখেছিলাম যে 5-6জন মানে ওই কারা ছিল, আমি নামগুলো মনে আছে কিন্তু বলছি না, তারাও সেই দুর্নীতি করে, মানে র্যাঙ্ক জাম করে তাদেরকে বিভিন্ন ক্লাসে চাকরি দেওয়া হলো, যে 29 দিন অনশনের সময়, 29 দিন না কতদিন, সেই গান্ধী মূর্তির পাদদেশে। তো সেই জায়গা থেকে একটা সকলের মনে হয়তো অনেক আশঙ্কা আছে, বা ওই সমস্ত অনেকেই আমাদেরকে বলে, ঠিক আছে, যে হচ্ছে একটা আশঙ্কা যে মানে চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল বা এদের হয়তো চাকরি কনফার্ম, বাকিরা হচ্ছে এদের নাকি 11-12 চাকরি কনফার্ম হয়ে গেছে, হয় আগে কোশ্চেন পেয়ে যাবে, নালে আগে ইয়ে হয়ে যাবে, ওই হয়ে যাবে, অনেক কথা রটে, বা এতজনের নাম দেওয়া হয়ে গেছে। স্বাভাবিক, আমি এগুলো নিয়ে বলবো না, কারণ বিগত দিনে এরম ঘটেছে। তাই তোমাদের জায়গায় থাকলে যারা মনে করো, সবাই মনে করে না, কিছু জনের মনে হতেই পারে, কিন্তু শুধু এটুকুই বলবো যে কেউ কোনো একজন যদি এরকম হয়, তাহলে তার নামে এফআইআর করে দেবে সোজা। সেটা আমি হলে আমি, মেহবুব হলে মেহবুব, বা যে কেউ হবে। দুটো জিনিস বলবো একদম সোজাসুজি। এক হচ্ছে, সরকারের সাথে প্রথমত আমাকে সরকার সেটিং করাবে না, এটুকু আমি বিশ্বাসী, যে আমার সাথে সরকার সেটিং এ যাবে না কোনোদিন, মেহবুবের সাথে সেটিং এ যাবে না কোনোদিন, কারণ সুমন বিশ্বাসের সঙ্গেও যাবে না কোনোদিন। কারণ আমি ও সুমনের কথাও বলে দিলাম, কারণ সবাই মানে এই যে নামগুলো নিলাম না, সরকার এদেরকে দেখতে পারে না, সরকার আমাদেরকে দেখতে পারে না, কারণ অল টাইম সত্যি কথাটা বলছি, সেই জন্য সরকার আমাদের দেখতে পারে না। যাই হোক, দুটো জিনিস বলবো, যে অভিযোগ শুধু নয়, পদক্ষেপ নিতে শিখুন। আপনারা অনেকেই, মানে কিছু জন আছে বিভিন্ন গ্রুপের বা আদার্স, যারা চাকরি করে না এমনও আছে, তো তারা এইসব রটাই ছটাই। আমার সত্যি কথা বলছি, অভিযোগ নয়, এফআইআর করবেন, ঠিক আছে, যে এরকমটা হয়েছে, ওটার তদন্ত হবে, ওটার বেসিসে হবে, তাহলে সুবিধা হয়। নাহলে শুধু শুনতে ভালো লাগে না, ঠিক আছে, যে জিনিস হয় না সেই জিনিস ভালো লাগে না। যাই হোক, একটাই কথা বলবো, রিভিউ এর জন্য ওয়েট করি। এই সপ্তাহ আবার শুরু হচ্ছে কাল থেকে, নিশ্চয়ই ওয়েট করব। পদক্ষেপ কিছু নেওয়া হবে, কিন্তু কি নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেটা আমরা আলোচনা করি। আর MASLP-টা দেখা হোক। সর্বশেষে বলবো যে পড়তে আমিও বসেছিলাম, কিন্তু আমি এখন অব্দি আমার ইংলিশ সাবজেক্ট মানে 4টে না 5টা কবিতা পড়েছি এখন অব্দি আমি, মানে এত ভয়ঙ্কর অবস্থা আমার, আমি 5টা কবিতা পড়েছি, আর তারপরে মন বসছে না, মানে পড়তে বসলেই শুধু একটাই কথা মনে হচ্ছে, যে রিভিউতে ভালো কিছু হবে, তাই ওয়েট করে যাই, সোমবার ওয়েট করে যাই, মঙ্গলবার ওয়েট করে যাই, তারপরে পড়বো, যদি পড়তেই হয় তারপরে দেখা যাবে, ঠিক আছে, কিন্তু রিভিউতে নিশ্চয়ই ভালো কিছু হবে, এই ভেবে ভেবে আমার আরো হচ্ছে না। তোমাদের বলবো যে মানসিকভাবে ডিপ্রেসড হবে, কিন্তু বল রাখো, শক্তি রাখো, মনকে বোঝাও। কান্না আসছে, আমিও কাঁদছি, তোমরাও কান্না আসলে, চোখের জল ঝরলে ঝরাও, একদম বাস্তব বলছি, চোখের জল ঝরলে ঝরাও। চোখের জল ঝরলে অনেকটা শান্ত থাকা যাচ্ছে, শান্ত থাকা যায়, কিন্তু
শেষ অব্দি লড়াইটা করব। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার চাকরি আমার দোষে যাবে না, অন্যের দোষে যাবে, আর আমি দেখবো বসে বসে, আমি ছেড়ে কথা বলবো না। আর আমি এটুকুই বলবো যে যাদের চাকরি চলে গেছে, যোগ্য যতজন রয়েছে, সবাই একসঙ্গে থাকো, একদম শেষ মুহূর্ত অব্দি একসঙ্গে থাকো, ঠিক আছে? আর যারা যারা এখানে গালাগালি দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকের নামে কালকে আমি এফআইআর করব। যতগুলো গালাগালি এখানে আছে, আমি এক দুজনই দেখতে পাচ্ছি ওই বারবার গালাগালি দিয়ে যাচ্ছে। আর আশা করব যে আপনারা ওই লিস্টেই আছেন, আমি খুঁজলে হয়তো ওখানেই পাবো আপনাদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ।